বলেছিলাম এক্সট্রিনসিক ভ্যালুকে টাইম ভ্যালু বলা হয়। তারপর আমাদের এই তৃতীয় টপিক ছিল যে প্রিমিয়াম ভ্যালু। ওকে, আমরা শিখেছিলাম গতকাল কলের ইন্ট্রিনসিক ভ্যালু কিভাবে বার করা যায়, কিভাবে আমরা রাজশ্রী সরকার, আপনি নিজেকে মিউট করে রাখুন বা আননেসেসারি নয়েজ ক্রিয়েট করবেন না, অন্য কাউকে ডিস্টার্ব করবেন না, নাহলে সবাইকে মিউট করে দেওয়ার জন্য বাধ্য হব আমি। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে কলের ইন্ট্রিনসিক ভ্যালুটা কিভাবে আমরা বার করি। হ্যাঁ, তারপর এক্সট্রিনসিক ভ্যালু সম্বন্ধে কিছুটা আইডিয়া দিয়েছিলাম। তারপর ভ্যালু ঠিক আছে, আমার আওয়াজ ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, ওকে ওকে ওকে। কলের ইন্ট্রিনসিক ভ্যালু আমরা কিভাবে বার করতাম? আমরা দেখেছিলাম যে এই যে ইন্ট্রিনসিক ভ্যালু ভিডিওটা অফ করে রাখুন। ইন্ট্রিনসিক ভ্যালু কোন স্ট্রাইক প্রাইসের ইন্ট্রিনসিক ভ্যালু হয়? শুধুমাত্র আইটেমের ইন্ট্রিনসিক ভ্যালু হয়। ঠিক, আইটেম কল হোক বা পুট হোক ম্যাটার করে না, শুধু আইটিএম স্ট্রাইক প্রাইসেরই ইন্ট্রিনসিক ভ্যালু হয়, আমরা গতকাল শিখেছিলাম। আর গতকাল এটাও শিখেছিলাম যে কলের ইন্ট্রিনসিক ভ্যালুটা কিভাবে আমরা ফাইন্ড আউট করব, কিভাবে বার করব। তারপর আজকে আমরা শিখব যে পুটের ইন্ট্রিনসিক ভ্যালুটা কিভাবে বার করব। ঠিক আছে, ইন্ট্রিনসিক ভ্যালু পুটের ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা কিভাবে বার করব। দেখুন, আবার আপনাদের সামনে আমি নিফটি উদাহরণ হিসাবে রাখলাম, নিফটি ইন্ডেক্স উদাহরণ হিসাবে রাখলাম, কয়েকটা লেভেল ড্র করছি। আরে মিউট করুন না আপনারটা। সবাই সবাইকে মিউট করে দিন। আচ্ছা, সবাইকে মিউট করে দেবো আমি। কয়েকটা লেভেল ড্র করছি এখানে, নিফটি উদাহরণ হিসাবে নিলাম। ঠিক আছে, আমরা শিখতে চলেছি যে পুটের ইন্ট্রিনসিক ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করব আমরা। ধরুন যদি এটা 22,500 হয়, 22,400, 22,300, 22,200। ঠিক, মার্কেট নিফটি এভাবে উপরে গেছিল, আবার এই লেভেল থেকে এক্স্যাক্টলি মার্কেট নিচের দিকে নামছে। নেমে কোথায় এখন অ্যাট প্রেজেন্ট স্পট প্রাইসটা কি বা কারেন্ট স্ট্রাইক প্রাইসটা কি? এটা হচ্ছে স্পট প্রাইস। ওকে, 22,300 স্পট প্রাইস। ওকে, ঠিক আছে, মার্কেট এখান থেকে নেমে এখন 22,300-তে আছে। এইবার বলুন যে যদি আমি বলি যে 22,300 স্ট্রাইক প্রাইসের 22,300 পিই, হ্যাঁ, ইন্ট্রিনসিক ভ্যালু কত হবে বলুন তো?
বলুন। বলুন 22,300 পুটের ইন্ট্রিনসিক ভ্যালু কত হবে? এখন মার্কেট 22,300তেই আছে। বলুন। জিরো হবে কি? একদম জিরো হবে, অবশ্যই জিরো হবে। যেহেতু যখন মার্কেট 22,300তে আছে, হ্যাঁ, তাহলে তো এই 22,300 এটিএম হয়ে গেল। এটিএম এর ইন্ট্রিনসিক ভ্যালুটা কত হয়? পুট হোক বা কল হোক, জিরো হয়। ঠিক আছে, হ্যাঁ, এটিএম ভ্যালু একদম। সবসময় জিরো হয়, পুট হোক বা কল হোক। হুম। এইবার আমরা যদি বলি যে 22,500 পুট ইন্ট্রিনসিক ভ্যালুটা কত হবে? কিভাবে বার করবো আমরা, বলুন। এটা বার করার জন্য আইটিএম স্ট্রাইক প্রাইস মাইনাস কারেন্ট স্ট্রাইক প্রাইস, তাহলে 22,500 মাইনাস 22,300 কত আসবে? 200। 22,500 পুটের ইন্ট্রিনসিক ভ্যালুটা কত হবে? 200। ওকে। হ্যাঁ, আজকে কি হয়েছে আপনাদের? কেউ কিছু বলছেন না? আজকে স্যার সাইডে আওয়াজ হচ্ছে তো ওই জন্য আর ওই জন্য মিউট করে রেখেছি। না, দেখুন, আপনাদের মধ্যে কেউ আওয়াজ করে সেটা তো আননেসেসারি না। আমি যখন বলবো, হ্যাঁ, কতটা আপনারা বুঝতে পারলেন সেটা তো অবশ্যই উত্তর দেওয়ার দরকার। আচ্ছা ঠিক আছে স্যার, এটা অসুবিধা নেই। এটা তো ওয়ান সাইডেড কনভারসেশন হয়ে যাবে। আমি কিভাবে বুঝতে পারবো আপনারা কত, হ্যাঁ, বুঝছেন? ওটা তো আমার জানার দরকার, নাহলে আমি কিভাবে এগোবো, বলুন। ঠিক আছে, আইটিএম স্ট্রাইক প্রাইস মাইনাস কারেন্ট স্ট্রাইক প্রাইস। হ্যাঁ, 22,500 ফুটের ইন্ট্রিনসিক ভ্যালু কত হবে? 22,500 মাইনাস 22,300, ঠিক 200 টাকা হয়ে গেল। এবার চলুন যদি বলি যে 22,500 ফুটের টাইম ভ্যালুটা কত হবে? কিভাবে বার করব 22,000? কিভাবে বার করব? সলিউশন দেখেন, 22,500 ফুট প্রিমিয়াম প্রাইস, 22,500 ফুটে যে প্রিমিয়াম প্রাইস হবে, হ্যাঁ, তাকে তার তার থেকে মাইনাস করে দেব আমরা এই যে 22,500 ফুটের যেই ইন্ট্রিনসিক ভ্যালিউটা। ঠিক আছে, ওকে। যদি বলি, হ্যাঁ, 22,500 ফুটের টাইম ভ্যালু কত হবে, তার মানে হয় যে 22,500 ফুটের প্রিমিয়াম প্রাইস থেকে মাইনাস করতে হবে আমাকে 22,500 ফুটের ইন্ট্রিনসিক ভ্যালুটা। ওকে। এবার বলবেন যে 22,500 ফুট, হ্যাঁ, এর প্রিমিয়াম ভ্যালুটা আমি কোথায় থেকে পাবো? এটা আপনি অপশন চেনে দেখবেন যে 22,500 এদিকে পুট হয়, এইদিকে কল হয়, মাঝের মধ্যে স্ট্রাইক প্রাইস, এনএসির ওয়েবসাইটে দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আপনি যে ব্রোকার ইউজ করেন সেখানে টাইপ করে দেখবেন যে 22,500 স্ট্রাইক প্রাইসের প্রিমিয়াম প্রাইসটা কত চলছে। হ্যাঁ, পুটের ধরুন যে যদি 400 হয়, প্রিমিয়াম ভ্যালু যদি প্রিমিয়াম ভ্যালু এলটিপি বলে লেখা হবে,
এলটিপি, কলের দিকেও এলটিপি লেখা হয়। ওকে, পুটের দিকে এলটিপি চেক করবেন 22,500 স্ট্রাইক প্রাইসের। আমি ধরলাম যেহেতু 400 টাকা রয়েছে, হ্যাঁ, মাইনাস ইন্ট্রিনসিক ভ্যালু 22,500 পুটের আমরা কত এখন বার করেছিলাম, সেটা ছিল মানে 200, ঠিক আছে, 200 কত, Yes, sir. হ্যাঁ উদাহরণ হিসাবে নিয়েছি। হ্যাঁ, এটা বলবেন না যে 200 ইন্ট্রিনসিক ভ্যালু 200 ছিল স্যার, আবার টাইম ভ্যালু 200 কিভাবে হতে পারে? হতেই পারে, উদাহরণ হিসাবে নিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। এবার ধরুন 22,000, দেয়ারফোর 22,500 পুটের প্রিমিয়াম ভ্যালুটা কত হবে বলুন তো? ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস এক্সট্রিনসিক ভ্যালু মানে টাইম ভ্যালু। এই দুটো ভ্যালু যদি আমরা অ্যাড করে দেই, তার ফলে আমরা পাবো 22,500 ফুটের প্রিমিয়াম ভ্যালু। দুটো ভ্যালু যোগ করে আমরা পাই, একটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু, দ্বিতীয়টা হয় এক্সট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু 200 ছিল, আবার এক্সট্রিনসিক ভ্যালু 200 ছিল, তার মানে 22,500 ফুটের প্রিমিয়াম ভ্যালুটা কত হয়ে যাবে? 400 টাকা, ঠিক আছে। ওকে, Yes, sir. ওকে, এবার আসুন আমরা শিখে গেলাম যে কলের, পুটের ইন্ট্রিনসিক ভ্যালু, এক্সট্রিনসিক ভ্যালু কিভাবে বার করা যায়। তারপর আমরা শিখলাম যে প্রিমিয়াম ভ্যালু বা প্রাইস আমরা কিভাবে ফাইন্ড আউট করি, ঠিক আছে। এবার বলুন Yes, sir. যে এই সব এত মানে যে আমরা এইসব নিয়ে চর্চা করলাম, এর লাভটা কি হবে আমার? এসব শিখে আমার লাভ কি, কেন যে শিখলাম? স্যার আইটিএম ওটিএম নেওয়ার আগে এটা মানে ক্যালকুলেশন করতে পারবো। আইটিএম আর ওটিএম এর ক্যালকুলেশন করতে পারবো না। আপনারা কোনোদিন অপশন সেলিং এর নাম আপনারা একটা সেকেন্ড, অপশন সেল করলে টাইম ভ্যালুর টাকাটা পাওয়া যায়। একদম আসছি। দেখুন, এত চর্চা করার কি লাভ? হ্যাঁ, একদিকে লিখছি অপশন বাইং, এদিকে লিখছি অপশন বাইং, আবার এদিকে লিখলাম অপশন সেলিং। ওকে, অপশন বাইং করলে টাইমটিকে আমার ফেভারে যাবে না টাইমটিকে আমার আগেনস্টে যাবে বলুন? একদম এগেইনস্টে যাবে, টাইমটিকে আমার আগেনস্টে যাবে। হ্যাঁ, তার মানেটা কি হচ্ছে, অপশন যদি আমি বাই করি, হ্যাঁ, আমাকে এই যে এক্সট্রিনসিক ভ্যালু লুজ করতে হবে, লস করতে হবে। যদি আমার মার্কেট কোথাও নাও যায় এক্সপায়ারির দিনে, আমার এই টাইম ভ্যালু, এক্সট্রিনসিক ভ্যালু যাকে বলি আমরা, ওটা লুজ করতে হবে আমাকে। সেটাই তো, ধরুন যে আপনি মানডের দিন, মন দিয়ে শুনবেন, মানডের দিন 22,500 কল কিনলেন,
হ্যাঁ, এইবার এই কলটাকে আপনি ক্যারি ফরওয়ার্ড করে দিলেন, মানেটা কি, পজিশনাল ছেড়ে দিলেন আপনি, এই কলটাকে আপনি পজিশনাল ছেড়ে দিলেন। এই আশায় যে যদি আমি দুদিন এই কলটাকে ছেড়ে দিই, হয়তো এই কল 22,700-তে চলে যেতে পারে, এই স্ট্রাইক মার্কেট 22,500 থেকে 22,700 চলে যেতে পারে, 22,800 চলে যেতে পারে, কিন্তু এমন কিছু হয়নি। মার্কেট 22,500-তে ছিল, এখনো যদি 22,500-তেই থেকে যায়, ঠিক 22,000 3 দিন পরেও, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, 4 দিন পরেও যদি মার্কেট 22,500-তেই থেকে যায়, আপনি ধরুন যে মানডে দিন 30 টাকা দিয়ে, 30 টাকা প্রিমিয়াম দিয়ে 22,500 কল কিনলেন, ওকে? হ্যাঁ, যদি এই কলটা কোথাও না যায়, 22,500-তেই থেকে যায়, বা যেমন অবস্থায় আপনি কিনেছিলেন তেমন অবস্থায় সেইখানেই থেকে যায়, একটা পয়েন্ট এদিক ওদিক না করে, কি ভাবছেন, আপনার লস হবে না প্রফিট হবে? লস। একদম লস হবে স্যার। একদম লস হবেই হবে। কারণটা কি, এই যে আমার যে এক্সট্রিনসিক ভ্যালু ছিল, এই যে আমার এক্সট্রিনসিক ভ্যালু ছিল, হ্যাঁ, এই অপশন থেকে এই এক্সট্রিনসিক ভ্যালুটা বেরিয়ে গেছে। হ্যাঁ, মার্কেট যদি কোথাও নাও যায়, হ্যাঁ, এক পয়েন্ট এদিক ওদিক না করে, নাই কলের দিকে না পুটের দিকে, তবেও আমি অ্যাটলিস্ট এই এক্সট্রিনসিক ভ্যালুটা আমি লুজ করব। সেই জন্যই বলা হয় যে টাইম ডিকে বায়ারের আগেনস্টে হয়, ঠিক? কিন্তু বিষয়টা ঠিক অপোজিট অপশন সেলিং এর ক্ষেত্রে। অপশন সেলাররা কিভাবে প্রফিট করে, ওরা টাইম ডিকে ওদের একটা টাইম ডিকে অপশন সেলারদের ফেভারে থাকে, ঠিক আছে? ওকে, এই যে বায়ার যে টাইম ডিকে লুজ করবে, অপশন সেলার ততই প্রিমিয়াম, হ্যাঁ, রিসিভ করবে। বায়ার যতটা লস করবে টাইম ডিকের জন্য, অপশন সেলার ততটাই রিসিভ করবে টাইম ডিকের জন্য। বুঝতে পারছেন? বেশ ভালো। অপশন বাইং এর জন্য কম ক্যাপিটাল লাগে না বেশি ক্যাপিটাল লাগে বলুন? কম। লেস ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড। লেস ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড। কত ক্যাপিটাল রিকোয়ার্ড হয়? যেই ওই অপশনের প্রিমিয়াম যত থাকবে, অপশনের প্রিমিয়ামটা আমাদেরকে পে করতে হয়। কিন্তু সেলিং এর ক্ষেত্রে যেহেতু আমি অপশন প্রিমিয়াম পে করি না, আমরা অপশন প্রিমিয়াম রিসিভ করি, হ্যাঁ, তার জন্য আমায় মোর ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড। ঠিক আছে? অপশন বাইং এ দেখুন, অপশন বাইং এ কি হয় যে একবার ধরুন আপনি এই লেভেল থেকে যদি আমি ইমাজিনারি যদি 22,500 সি কিনলেন আপনি, হ্যাঁ, এবার সি কেন কিনবেন? যে মার্কেট উপরের দিকে যাবে, এই মার্কেট উপরের দিকে গেল, হ্যাঁ, আপনার কি উচিত? প্রফিট বুক করুন, আপনার এই যে রিস্ক রিওয়ার্ড অনুযায়ী আপনার টার্গেট এসে গেছে, আপনি প্রফিট বুক করুন, বেরিয়ে যান। হ্যাঁ,
যদি না বেরোন আবার এই প্রফিট আপনার কে খেয়ে যাবে বলুন তো? সেলার খেয়ে যাবে। আপনার এই প্রফিট টাইম ডিকে খেয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল স্যার। একদম। আমরা বায়ার হ্যাঁ। হিসেবে কি ভুল করি? যখন ট্রেড বসাই তখন তো আমাদের ধারণা থাকে চলো 20 পয়েন্ট পেয়ে আমি বেরিয়ে যাব। মার্কেট দেখা গেল যে 10 মিনিটের মধ্যে 20 পয়েন্ট আপনাকে দিয়েছে, কিন্তু এই যে লোভটা, এই যে গ্রিডটা কি বলে যে আরে 5 মিনিটের মধ্যে তো টার্গেট এসে গেছে, 5 মিনিট আরো দাঁড়াই না, যদি দুগুণ পয়সা হয়ে যায় কি খারাপ। আবার দেখবেন যে এখান থেকে মার্কেট আবার এই অবধি যদি চলে আসে, হ্যাঁ, ওই লোককে কি করে কন্ট্রোল করা যায়? একদম এই প্রফিট কি হবে শেষ। যদি আবার এই লেভেলে চলে আসে না, আপনি লসে চলে যাবেন। সেই জন্যই বলি বায়ারকে মার্কেটে দাঁড়াতে নেই আর সেলারকে মার্কেট থেকে পালাতে নেই। সেলার ধৈর্য রেখে মার্কেটে বসে থাক। হ্যাঁ, কেন? হ্যাঁ, কেন? কিন্তু যেহেতু প্রিমিয়াম ডিকে আস্তে আস্তে হয়, স্লোলি প্রিমিয়াম ডিকে হয়, কিন্তু যখন বাইং এর মুভ আসে, ফাস্ট মুভ আসে। হ্যাঁ, ওটা ক্যাপচার করলেন, আপনি বেরিয়ে যান। আর যদি শেয়ার হিসাবে কাজ করছেন, ধৈর্য রাখে বসুন। ঠিক আছে? থিটা বাইরের জন্য এই থিটা, থিটা মানে থিটা, এটা থিটা সিম্বল মানে টাইম ডিকে। বায়ার টাইম ডিকের জন্য লস করে, আবার সেলার টাইম ডিকের জন্য কি করে? সেলারও লস করে, তাই তো? প্রফিট করে। সেলার প্রফিট করে। প্রফিট। ওকে, এসব কয়েকটা ডিফারেন্স ছিল অপশন বাইং আর অপশন সেলিং এর মধ্যে। ঠিক আছে? এবার এই যে ইন্ট্রিনসিক ভ্যালু ধারণা আর এই যে এক্সট্রিনসিক ভ্যালু, প্রিমিয়াম ভ্যালু কেন আমরা শিখলাম, এটা কি আমি ক্লিয়ার করাতে পেরেছি? হ্যাঁ স্যার, মানেটা বুঝতে পেরেছেন? কেন ইন্ট্রিনসিক ভ্যালু, কেন এক্সট্রিনসিক হ্যাঁ ভ্যালু? বুঝতে একদম। হ্যাঁ বুঝতে বুঝতে পেরেছি। স্যার, আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল স্যার। একদম বলুন। বলছি যে আমরা যেরকম কল কেনাবেচা করি, হ্যাঁ, মানে আমরা যেরকম বায়ার হিসাবে কাজ করি, আমরা যেরকম মার্কেট উপরে গেলে আমরা কল কিনি, মার্কেট নিচে গেলে আমরা পুট কিনি। সেলারের ক্ষেত্রে মানে ওরাও কি এইভাবেই কাজ করে, না ওদের এটা অন্যরকম? দেখুন, ডিফারেন্ট পিপল, হ্যাঁ, ডিফারেন্ট মেন্টালিটি। হ্যাঁ, একজন যেভাবে কাজ করে, হ্যাঁ, মার্কেটে 10 জন সেলার যদি হয়, হ্যাঁ, এমন কোনোই জরুরি না যে 10 জন একমতই কাজ করবে। কেউ কেউ আমাদের যেরকম দাম বাড়লে মার্কেট উপরে গেলে কলে পয়সায় মানে ওতে আমাদের প্রিমিয়াম দেয়। ও হচ্ছে মার্কেট নিচে গেলে পুটে প্রিমিয়াম দেয়। ওদেরও কি এরকমই সিস্টেম যে উপরে গেলে প্রিমিয়াম, নিচে গেলে প্রিমিয়াম দেয়, এক হ্যাঁ, জায়গায় মার্কেট ধরে রাখতে পারলে প্রিমিয়াম? দেখুন সেলাররা কিভাবে প্রফিট করে, হুম। সেলার্স পার্সপেক্টিভ। যদি আমরা এখন ডিসকাস করি বায়ারের বাইং এর ক্ষেত্রে কি হয়, হ্যাঁ, যদি আমি কল বাই করি, মার্কেট উপরে গেলে আমার প্রফিট হবে, হ্যাঁ, হুম। মার্কেট নিচে গেলে আমার লস হবে। ঠিক আছে? ওকে, হ্যাঁ কিন্তু হ্যাঁ সেলিং এর ক্ষেত্রে কি হয়, হ্যাঁ, যদি ধরুন আপনি কল সেল করলেন, হ্যাঁ কল সেলিং এর মানে কি হয়? কল সেল মানে আমি কলটা সেল করে দিলাম, নিচে গেলে প্রফিট হবে। একদম, কল সেল যদি করি
মার্কেট যদি নিচে যায় আমার প্রফিট হবে, হ্যাঁ, যদি মার্কেট উপরে চলে যায় আমার লস হবে। লস হবে। ঠিক আছে, যদি আমি স্যার তাহলে হ্যালো স্যার, বলছিলাম যে তাহলে আমরা কল সেলিং না করে পুট করলেও তো একই ব্যাপার, পুট করলে মার্কেট নিচে গেলে লাভ একদম। হবে, উপরে গেলে লস হবে। দেখুন এবার তাহলে যদি পুট সেল করি, হ্যাঁ, মার্কেট উপরে গেলে আমার প্রফিট হবে, হ্যাঁ। না স্যার, আমি ওটা বলতে চাইনি। হ্যালো স্যার, বলুন। বলছিলাম আমরা সেলিং না করে যদি বাইং এ যাই, সেই তো কল আর পুট উপরে গেলে লাভ হবে, নিচে এলে লাভ হবে। আচ্ছা, আপনি তাহলে আমরা সেলিংটা করব কেন? আচ্ছা আচ্ছা, আরামসে 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 ভাইরা, আপনারা আননেসেসারি নয়েজ ক্রিয়েট করবেন না। দেখুন একজনের জন্য অনেকজনেরই ক্ষতি হচ্ছে। ঠিক আছে, সবাইকে যদি আনমিউট করে দিই, আমি কার সাথে কথা বলবো, আপনি কার সাথে কথা বলবেন? এই রেসপন্সটা আসতে পারবে? অবশ্যই না। আপনার প্রশ্ন হচ্ছে যদি কল সেলিং করলে মার্কেট নিচে যায় আমার প্রফিট হবে, হ্যাঁ, উপরে যায় লস হবে। কল সেল আমি কেন করব? তার থেকে ভালো তো আমি বাই করে নিই। হ্যাঁ, যদি আবার দেখুন নিউ স্লাইড নিচ্ছি। এখন একটু আগে বললাম যে কল বাই করলে কি লাভ, হ্যাঁ, কল সেল করলে কি প্রফিট। দেখুন যদি আপনি বাইং করেন, যদি আপনি কল বাই করেন, হ্যাঁ, ওকে, যদি আপনি কল বাই করেন, আপনার ধারণা যে মার্কেট উপরের দিকে যাবে, হ্যাঁ, বা কল বাইং করা মানে মার্কেট উপরের দিকে যাবে। আবার দ্বিতীয় দিকে হচ্ছে পুট সেল করার মানেটাও একই, যে মার্কেট উপরের দিকে যাবে। কিন্তু বেসিক যে ডিফারেন্স, হ্যাঁ, কল বাই করার আর পুট সেল করার মধ্যে যে ডিফারেন্সটা, হ্যাঁ, ওটা বোঝার চেষ্টা করুন। কল বাই করলে আপনার এই যে যদি মার্কেট এইভাবে যায় উপরে, ধরুন আপনি এইখান থেকে মার্কেট ধরলেন 22,500 কল কিনলেন, ওকে ওকে, 22,500 স্ট্রাইক প্রাইসের কল কিনলেন। কখন কল কিনলেন? যখন এক্সাক্ট একদম মার্কেট 22,500তেই ছিল। আমি এখান থেকেই মার্কেট ধরলাম, মার্কেট এইভাবে যাচ্ছে উপরের দিকে। দেখুন গ্রাফটা দেখুন, ঠিক আছে, গ্রাফটা হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, দেখছি তো। 22,500 থেকে মার্কেট শেষে আসলো 22,520। কত পয়েন্ট বেড়েছে? 20 পয়েন্ট বাড়লো। হ্যাঁ, যদি আমি বলি যে মার্কেট সারা দিনে যদি 20 পয়েন্ট বাড়ে, হ্যাঁ, একদিনে, তাহলে এখানে আপনি কি লস করলেন? টাইম। ওয়ান ডে একদম টাইম ডিকে লস করলেন। হ্যাঁ, গেন কি করলেন? টাইম, ওয়ান ডে টাইম লস করলেন, গেন কি করলেন? গেন আপনি করলেন 20 পয়েন্টস। কিন্তু শেষে আপনি দেখবেন যে 20 পয়েন্ট গেন করার পরও আপনার কিচ্ছু প্রফিট লস হয়েছে। হলো না, আপনার আলটিমেটলি লসই হয়েছে। কিন্তু যদি আপনি পুট সেল করে থাকতেন, ওকে, যদি আপনি পুট সেল করে থাকতেন, হ্যাঁ, মার্কেট উপরে গেছে তো, মার্কেট যে কোনো ভাবেই যাক উপরে গেছে তো আপনার, হ্যাঁ, এইখানে পুরো মানে একদিনের টাইম ডিকে খেয়ে গেল। যদি পুট সেল করে থাকতেন, যদি পুট সেল করে থাকতেন, আপনার এই বেনিফিট কি কি পেতেন বলুন তো? আপনি পেতেন বেনিফিট, 1 নম্বর টাইম ডিকে বেনিফিট পেতেন, টাইম ডিকে বেনিফিট পেতেন। দ্বিতীয় বেনিফিট আপনি পেতেন যে মার্কেট 22,500 এই যে লেভেলটা নিচের দিকে আসেনি, 22,500 থেকে নিচে আসেনি, উপরেই রয়েছে। কত পয়েন্ট উপরে রয়েছে? 20 পয়েন্ট রয়েছে। আপনি লেভেলের বেনিফিটও পেতেন। যদি আপনি পুট সেল করে থাকতেন, একটা তো লেভেলের বেনিফিট পেতেন, লেভেল বলতে গেলে এই যে 20 পয়েন্ট উপরে, এই যে মার্কেট এখান থেকে 20 পয়েন্ট উপরের দিকে ট্রাভেল করলো, এর বেনিফিট পেতেন, প্লাস দ্বিতীয় বেনিফিট পেতেন টাইম ডিকে। ঠিক, এখানে আপনার কি হতো? প্রফিটই হতো।
হ্যাঁ, কিন্তু এখানে আপনার লস হয়েছে, বুঝতে পেরেছেন? যেই হ্যাঁ, হ্যাঁ আর ধরুন স্যার আজকে আমি একটা কথার কথা একটা পুট সেল করলাম। হুম, এবার সেল করার পরে মার্কেট নিচে নামার পরে, ধরুন সকালবেলা মার্কেটটা নিচে নামার পরে ওখান থেকে পুরোটা দিন সাইড বেজ হয়ে গেল। হ্যাঁ, এবার সেক্ষেত্রে মানে পুটের ক্ষেত্রে কি সেল করলে ওটায় প্রফিট বেশি হয়, মানে একদম মার্কেট থেকে? একদম তবেও যদি আপনি সেলিং করেন, দেখুন, যদি আপনি সেলিং করেন, হ্যাঁ, তার বেনিফিটটাই, 1 নম্বর বেনিফিট হচ্ছে যদি মার্কেট সাইডওয়েজ থেকে যায় তাহলেও আপনার হুম, লাভ। দ্বিতীয় বেনিফিট হচ্ছে যে যদি আপনি আপনার মার্কেট আপনার ডাইরেকশনে যায়, কিভাবে যাচ্ছে সেটা নিয়ে কোনো ম্যাটার নেই, এটা বাইং না, যে মুভমেন্ট স্পিড হতে হবে, র্যাপিড মুভমেন্ট হুম, হতে হবে, শুধু আমার লেভেল থেকে ওপরে থাকুক ব্যাস, এত চিন্তা ভাবনা করার দরকার নেই। যদি মার্কেট সাইডওয়েজ থাকে তবেও আপনার লাভ, যদি মার্কেট ডিরেকশনে যায়, হ্যাঁ, নো ম্যাটার, নো ম্যাটার কত সময় নিয়ে আপনার ডিরেকশনে মুভ করছে মার্কেট, তবেও আপনার লাভ। ঠিক, তাহলে হুম। আপনি সেলিং সেলিং এর ক্ষেত্রে কি ইন দা মানি আউট অফ দা মানি মানে কেনা বেচার কোনো ব্যাপার আছে? না হ্যাঁ, আমি যে ইন দা মানিও আপনি সেল করতে পারেন, আউট অফ দা মানিও না না, আপনি sell করতে আমরা পারেন। আমরা যেরকম বাইং করি, বাইং এর ক্ষেত্রে কি আমরা যখন ইন দা মানি করি তখন আমাদের প্রিমিয়ামটা বেশি পাই, কিংবা আউট অফ দা মানির তিনটে নিচে অবধি আমরা করলে কি বেনিফিট মানে ওর থেকে আমরা প্রিমিয়ামটা নিতে পারি, কিন্তু তিনটের থেকে অধিক নিচে গেলে আমরা নিতে পারি না। সেই ক্ষেত্রে বলছি যে সেলিং এর ক্ষেত্রেও কি কনসেপ্টটা না সেম? না না, সেলিং এর ক্ষেত্রে আপনি যে কোনো স্ট্রাইক প্রাইসটা সেল করতে পারেন, কোনো রেস্ট্রিকশন নেই, ব্রোকার অ্যালাউড করে, ঠিক আছে? হ্যাঁ, ওকে, আপনি আইটিএম যদি সেল করতে যান আপনার বেশি পয়সা লাগবে, আপনি যদি এটিএম সেল করতে যান তার থেকে কম পয়সা লাগবে, যদি আপনি ওটিএম সেল করতে যান আরো কম পয়সা লাগবে, হ্যাঁ। ঠিক আছে? মানে মার্কেটটা মানে সেলিং এর ক্ষেত্রে যদি মার্কেট উপরে যায় আমি সেই ডাইরেকশনে বাইং এরটা সেল করে দিলে সেই ক্ষেত্রে আমার প্রফিট হবে, তাই তো? হ্যাঁ, যদি আপনি সেল করেন আপনার দিক থেকে প্রফিট, একটা হচ্ছে যদি মার্কেট সাইডওয়েজ যায়, উপরে না যায়, হ্যাঁ, যদি সাইডওয়েজে হুম, যায় কিন্তু আপনার হুম, লেভেল থেকে উপরে যদি থাকে আপনার প্রফিট। হ্যাঁ, হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে যদি মার্কেট আপনার ডাইরেকশনে চলে যায়, আপনি সঠিক হয়ে যান, আপনার প্রিডিকশনটা ঠিক হয়, এখানে, হুম, হ্যাঁ, সাইডওয়েজ 33% প্রবাবিলিটি, 33% সেলিং করলে আপনার প্রফিটেবল হওয়ার প্রবাবিলিটি 66% হয়ে যায়, কিন্তু যেই বাইং করেন আপনার প্রফিট প্রবাবিলিটি 33% থাকে। ওকে, হ্যাঁ, আর এই হ্যাঁ, আর স্যার আর একটা জিনিস যে আমরা বাইং করলে মানে আমাদের যে যেমন তাড়াতাড়ি প্রফিট হয় তার থেকে বেশি তাড়াতাড়ি আমাদের লসটা হয়। সেলিং এর ক্ষেত্রে কি এটা হয়? না, যদি হ্যাঁ, একদম সেলিং এর মার্কেট, লসটা কম, তাই তো? হ্যাঁ, মার্কেটের যদি ইন্ট্রিনসিক ভ্যালুটা একদম তাড়াতাড়ি কমে, মার্কেট লেভেল লেভেল ক্রস করে যায় আর স্পিডি লেভেল ক্রস করে, তখন সেলিং এর ক্ষেত্রেও লস হবে। হ্যাঁ, হুম, তখন আপনার একটা স্টপ লস মেনটেন করতে হবে। আচ্ছা। রিস্ক ম্যানেজমেন্ট তো অবশ্যই প্রত্যেক জায়গাতেই তো রিস্ক ম্যানেজমেন্ট আছে, যদি আপনি রিস্ককে না ম্যানেজ করে, না ম্যানেজ করার কোনো মানে অপশন, ম্যানেজ করার কোনো অপশন যদি না রাখেন তাহলে তো আপনার লস বেশি হয়ে যেতে পারে। হ্যাঁ, আমাদের স্যার আমরা মানে যেভাবে কাজ করি মানে করেছি, আমরা শুধু লসটা আনলিমিটেড নিতে পারি, কিন্তু যখনই ধরুন আমি একটা 4,000 টাকা লস নিচ্ছি, লস নেওয়ার পরে ওইটা যখন কাটি 4,000 থেকে 500 টাকা যেই মানে প্রফিটে যাচ্ছে তারপরে মনে হয় না আর আমি রিস্ক নেবো না, আমি ওখান থেকে বেরিয়ে আসি। হুম, কিন্তু প্রফিটের ক্ষেত্রে আমাদের সেটা হয় না, কিন্তু লসের ক্ষেত্রে আমরা আনলিমিটেড নিয়ে যাই। এটা হচ্ছে কি, এই প্রবলেম শুধু আপনার না, এই প্রবলেমটা শুধু, এই প্রবলেম ইন্টায়ার ট্রেডিং কমিউনিটির প্রবলেম। এন্টায়ার ট্রেডিং কমিউনিটি বলতে? যত যতজন ট্রেনিং 90%, মোটামুটি 90% লোকের প্রবলেম, যখন আমার লস হচ্ছে আমি লস নিয়ে বসে থাকবো এই আশায় যে এই লস রিকভার হয়ে যাবে,
কস্ট টু কস্ট এসে যাবে, আমি সারাদিন ওই লস নিয়ে বসে থাকছি। কিন্তু যেই আমি দেখবো যে পজিটিভ 500, হ্যাঁ, থেকে আবার যে পজিটিভ 600 আসছে, পজিটিভ 700 আসছে, আমার হার্টবিট দেখবেন যে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, প্রফিটও আমি কন্ট্রোল করতে পারি না, হ্যাঁ, প্রফিটও আমি কন্ট্রোল করতে পারি না, আবার লস আমি কাট করতে পারি না। এটাই হচ্ছে প্রবলেম। হ্যাঁ, স্যার একদিন একটা ধরুন, কথা জিজ্ঞেস করার ছিল। আপনি বাইং আর সেলিং এর ব্যাপারটা বোঝালেন। আমি একটা জিনিস শুনেছিলাম যে যারা বাইং করে সেক্ষেত্রে লস ম্যাক্সিমাম 0.05 পর্যন্ত হয়, মানে আনলিমিটেড লস হয় না, মাইনাসে চলে যায় না। যারা সেলার হয় তাদের ক্ষেত্রে যেমন ইনভেস্টমেন্টটাও বেশি লাগে, আমাদের মতো অল্প ইনভেস্টমেন্টে অপশনে কাজ করতে পারে না, এমনি তাদের যখন লস হয় এটা আনলিমিটেড লস হতে পারে। মানে এরকমও আমি শুনেছি যে সেই সময় এন্টার মার্কেটের লাস্ট মানে যখন বন্ধ হচ্ছে, টোটাল যদি মার্কেট সেদিনকে লস করে, মানে একটু ঠিক টাইমে না বেরোতে পারলে টোটাল লসটা একজনের ঘাড়েও পড়তে পারে, সেটা আনলিমিটেড হয়। এটা কি সত্যি? একদম সত্যি, এই তার জন্যই তো মানে বলা সেলিং হয়। করাটা কিন্তু খুব রিস্ক, তাই তো? সেলিং এ যাওয়াটা খুব রিস্ক। আমাদের ক্ষেত্রে বাইংটাই ঠিকঠাক, কেন কি বাইং এ কম আমাদের কম পুঁজিতে আমরা করতে পারছি কাজটা, প্লাস রিস্ক কিন্তু তুলনামূলক সেলিং এর থেকে অনেক কম, তাই তো? দেখুন দেখুন ব্যাপারটা কি হয় যে আমি একটু আগে জাস্ট কি বললাম, যখন আমরা অপশন বাইং করি, হ্যাঁ, এই যে টাইম দিকে আমার আগেন্সটে কাজ করে, ঠিক। দ্বিতীয় হচ্ছে, যদি মার্কেট আমার ডিরেকশনে না যায়, হ্যাঁ, এই দিক থেকেও আমার লস হবে। মানে আমি যখন বাই করব আমার দুদিক থেকে লস হবে, টু ওয়ে লস। ওকে, ধরুন যে আজকে আমি 5,000 টাকা 5,000 টাকা ক্যাপিটাল নিয়ে মার্কেটে নামলাম, হ্যাঁ, ঠিক আছে, আজকে আমি অপশন বাইং করছি 5,000 টাকা নিয়ে। আমার ধারণা ঠিক আছে, হ্যাঁ, যে খুব বেশি গেলে কত যাবে, 5,000 টাকা যাবে, তার থেকে তো বেশি যাবে না। এই ধারণায় আমার আজকে 5,000 টাকা লস হয়ে গেল। কালকে আবার মার্কেটে নামবো, হ্যাঁ, 4,000 টাকা নিয়ে আসলাম, ওটাই ভাববো যে 4,000 টাকা যদি লস হয়ে যায় আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু যোগ করে দেখুন, দুদিনে আপনি 9,000 টাকা লস করে ফেললেন। হ্যাঁ, এই যে আস্তে আস্তে ধীরে 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 5,000, 4,000, 3,000, 10,000 মিলে আপনার 5 লাখ টাকার লস হয়ে যায়। হ্যাঁ, তাতে কিচ্ছু আসে যায় না। কেন বলুন তো? আমরা এসব মাইন্ডই করি না, যেহেতু এই লস ধীরে 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 আমি করছি। হ্যাঁ, সেলিং এর ক্ষেত্রে কি হয়, বাইং এর ক্ষেত্রে কি হয়, 10 টাকার কোনো প্রিমিয়াম 10 টাকার কোনো প্রিমিয়াম আপনি নিয়ে, হ্যাঁ, এই যে 50 টাকা চলে গেল, এখান থেকে 40 টাকা আমার প্রফিট আসছে। ওকে, প্রফিট আসছে। কিন্তু সেলিং এ কি হয়, ধরুন যে আমি 10 টাকার প্রিমিয়াম সেল করলাম, হ্যাঁ, যদি এই 10 টাকার প্রিমিয়াম 10 টাকার প্রিমিয়াম কমেনি, হ্যাঁ, এই কমেনি, আরো উল্টো বেড়ে গেছে, কত হয়ে গেছে, 50 টাকা হয়ে গেছে। হ্যাঁ, 10 টাকার প্রিমিয়াম আমি সেল করতে গিয়েছিলাম, হ্যাঁ, এই আর আশায় বসেছিলাম যে 1 টাকায় যখন হবে আমি কেটে দেব, এখান থেকে আমার 9 টাকা প্রফিট আমি নিয়ে বেরিয়ে যাব। কিন্তু উল্টো হয়ে গেছে, এই 10 টাকার মাল 50 টাকা চলে গেছে, এখানে আমার কত লস হয়ে গেল, 40 টাকা। যদি আবার 2 ঘন্টা পরেই 500 টাকা চলে যায়, হ্যাঁ, যেতেই পারে, যেতেই পারে তো। একদম। তাহলে আমার এইখানে কত লস হবে, 490 টাকা আমার লস হয়ে যাবে। যদি নিফটিতে দেখি 50 ইন্টু 490, মোটামুটি 20,000, 20,000। এখন তো এই 25টা কোয়ান্টিটির, আমার এইভাবে হ্যাঁ, মোটামুটি 10,000 লস হয়ে যাবে।
আমার এইভাবে একদিনে 6 লাখ টাকা চলে গেছে অপশন সেল করে। ডিরেকশনাল করেছিলেন? বুঝলাম 7-8 মাস আগেকার কথা বলছি, তো কল সেল করে দিয়েছিল দুর্ভাগ্য। কেন স্টপ লস রাখলেন না কেন? হ্যাঁ, অবশ্যই শুনেছেন যে আমার রিস্ক আমাকেই ম্যানেজ করতে হবে, আমি কত রিস্ক নিতে পারি। হ্যাঁ, চার্ট অনুযায়ী, প্রাইস অ্যাকশন অনুযায়ী এটা তো অবশ্যই দেখতে পারতেন। আপনি ছেড়ে দিয়েছেন, ট্রেড লাগিয়ে আপনি ছেড়ে দিয়েছেন। তবে না, ওদের আনফরচুনেটলি মানে খুবই দুর্ভাগ্য ছিল স্যার আমার, মানে মানে কি বলবো, মানে সেল করার পরে আমি 1 মিনিটের জন্য ফোন খুলে রাখতে পারি, কোন এক প্রবলেমে পড়ে গেছিলাম, আর ওদিনই আমার চলে গেছে 6 লাখ টাকা। ভেরি স্যাড টু হিয়ার। কিন্তু দেখুন, হ্যাঁ, বাই মিস্টেক যদি হয় ঠিক আছে, কিন্তু জেনে বুঝে বোকামো করে এই লসটা করা উচিত না। হ্যাঁ, আশাবাদী থাকুন, যা লস করে তারাই প্রফিট করে। যেখানে হারাই সেখানে খুঁজলেই পাওয়া যায়। একদম, পয়সা যেভাবেই আয় করি, হ্যাঁ, সহজ না কিন্তু। হ্যাঁ, পয়সা আয় করা কি সহজ? হ্যাঁ, সেটা সহজ না, আর এমনিতেও স্যার যেখানে হারাই সেখানেই তো খুঁজতে হয়, ওখানেই একদম পাওয়া যাবে। একদম একদম একদম। ঠিক আছে, দেখুন আমরা স্যার আজকে আমি মোটামুটি এই সব সময় স্টপ লস লাগিয়ে দিই মোটামুটি 10 পয়েন্ট বা 5 পয়েন্ট নিচে পর্যন্ত, টার্গেটও লাগিয়ে দিই 10 পয়েন্ট বা 5 পয়েন্ট পর্যন্ত। আচ্ছা, তারপরে যতই মানে উপরে উঠুক আমি আর সেটা নিয়ে লোভ করি না। যতই মানে আমি আগে এটা করে দেখেছি যে হয়তো দেখা গেলো হ্যাঁ আরো উঠবে, উঠছে যখন আরো উঠবেই করতে গিয়ে লস খেয়েছি। তো এই স্টপ লস এবং টার্গেটটা লাগানোর ফলে তবু কিছু ইনকাম টিনকাম আসছে। আগে না হলে অনেক বড় টাকা লস খেয়েছি কিচ্ছু না বুঝে করে, জাস্ট বন্ধুদের কথা শোনা করে প্রচুর গেছে আমি এরকম নিজে হয়েছে। আমি নিজে নিজে মতো কিভাবে ডিসাইড করতে পারবো যে একটা যে পার্টিকুলার ট্রেড আমি নিলাম, তার স্টপ লস 10 টাকা আমি রাখবো, 5 টাকা আমি রাখবো। হ্যাঁ, এই হ্যাঁ, কোথায় কিভাবে এটা ডিসাইড করেন যে এই যে একটা ট্রেড আমি নিলাম, তার স্টপ লস আমার 5 টাকা হবে, 10 টাকা হবে, বলুন। নিজে নিজে আমি ভেবে স্টপ লস ফিক্স করে দেবো, এটা কি চলবে? সেটা চার্ট অনুযায়ী হ্যাঁ, হবে, আমি প্রিমিয়ামের বারবার লস চার্ট হওয়ার অনুযায়ী জন্য হবে। এটাকে করেছি। মানে এইভাবে কোনো কিছু ডিসাইড করিনি, কারণ এখনো পর্যন্ত ক্যান্ডেল প্যাটার্নটা স্টাডি করতে পারি না ভালোভাবে। ক্যান্ডেল প্যাটার্নটা বুঝবো, তারপরে গিয়ে একটা প্রেডিকশন লাগাতে পারবো যে মার্কেট ওপরে যাবে না নিচে যাবে না সাইডওয়েজ যাবে। তাও আমরা তো সবে শিখছি, যারা মানে বহু বছর ধরে করে আসছে তারাও একদম 100% প্রেডিকশন দিতে পারে না মার্কেটের ব্যাপারে। না, আমার জানি না কেন মনে হয় বায়ারদের মুভমেন্ট দেখে সেলাররা হয়তো মার্কেটে খানিকটা ম্যানিপুলেশনও করে। আমি দেখেছি যে বাবা কি সুন্দর উপরে উঠছে, আমি যাই কিনে নি, তারপরেই দেখলাম যে ধারাচ্ছে পড়ে গেল। আমার মনে হয় ম্যানিপুলেশন চলে ভীষণ ভাবে। একদম। এ মার্কেট কি আমাদেরকে পয়সা দেওয়ার জন্য বসে রয়েছে? বলুন। একদমই নয়। একদমই না, আমাদের থেকে পয়সা নেওয়ার জন্য বসে রয়েছে কারা? যারা মার্কেট ম্যানিপুলেটরস, যারা বিগ প্লেয়ার্স। যদি ওরা আমাদেরকে না ট্র্যাপের মধ্যে ফাঁসাতে পারে, ওরা পয়সা কিভাবে কামাবে? এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে স্যার ট্যাপ থেকে বাঁচার কি উপায়? সরি, ট্যাপ থেকে বাঁচার কি উপায় আছে? ট্র্যাপ থেকে কিভাবে বাঁচবো? মার্কেট প্রফিট হয়ে যাওয়ার পরে না না দিলে আস্তে আস্তে শিখুন। এখন কটা ক্লাস হয়েছে? 4টে 5টে ক্লাস হয়েছে। 5 নম্বর ক্লাস, 4 কি 5 নম্বর এই ক্লাস। ক্লাস হ্যাঁ, না, স্যার আমার একটা অপশন সেলের ব্যাপারে কোয়ারি ছিল। এই ক্লাস আমাদের শেষ হয়ে যাক। হ্যাঁ, যতই ক্লাসের সিলেবাস আছে কমপ্লিট হয়ে যাক, তারপর যদি আপনাদের মধ্যে কারো কোয়েরি থাকে যে আমরা এক্সক্লুসিভলি অপশন বাইং এর ক্লাস করব, হ্যাঁ, তখন সেটা নিয়ে আমরা আলোচনা করব কিভাবে করা যায়। স্যার আমার অপশন সেল নিয়ে একটা কোয়ারি ছিল। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? যদি কোয়েরি এ ধরনের থাকে, আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন। হ্যাঁ, না না, আপনি অপশন স্যার সেলের অফিসের ঠিকানাটা বলে ব্যাপারে দিন না। বলুন তো। অপশন আপনি অপশন সেলের ব্যাপারে বলছিলেন, সেই ব্যাপারে আমার একটা ছোট কোয়ারি ছিল। একদম বলুন।
হ্যাঁ, প্রথম নম্বর কথা, ধরুন আমি একটা পুট কল করলাম 200 টাকা দিয়ে 1 লট নিফটির 25টার জন্য, আমার 5,000 টাকা ধরুন লাগলো, বা যাই লাগুক, কিন্তু আমার একটা সেই পার্টিকুলার স্ট্রাইক প্রাইসের অপশন সেল করতে গেলাম 66-67 হাজার থেকে 63 থেকে 70 হাজার টাকার মতন আমার লাগবে। ঠিক আছে, এবার ধরুন 200 টাকা দিয়ে আমি সেল করলাম, এবার ধরুন সেইটা 100 টাকায় এলো, তখন আমি হয়তো ওটাকে কাটতে গেলাম বা বাই করতে গেলাম, একদম তখন কি আমি 67 হাজার টাকাটাকেই ওপরে আমি প্রিমিয়াম নিয়ে রিটার্ন পাবো লেজারে, মানে আমার ডিমাটে ঢুকবে নাকি কি হবে? ওই ক্যালকুলেশনটা আমি একটু জানতে চাই, ওই জায়গাটা আপনি হয়তো একটুখানি ওভারস্কিপ করে গেছেন। আমি ওভার স্কিপ করে যাইনি, এই ব্রোকারেজ ব্যাপারটা কত লাগবে না, ব্রোকারেজ আমি বলছি না স্যার, দেখুন। আমি হ্যাঁ, 1 লট আপনি নিফটির সেল করলেন, হ্যাঁ ঠিক, 1 লট আপনি নিফটির সেল করলেন, হ্যাঁ আমি কনসিডার করছি যে আপনি নেকেড সেল করলেন, তার জন্য আপনাকে 1.25 লাখ টাকা দিতে হচ্ছে। আর যখন সেল করেছিলেন, হ্যাঁ 200 টাকায় সেল করলেন, হ্যাঁ আবার যখন 100 টাকায় সেই প্রিমিয়ামটা এসে গেল, আপনি আবার বাই করেছেন, হ্যাঁ এইখান থেকে আপনার 2500 টাকা প্রফিট আসলো, হ্যাঁ আবার যখন বাই করবেন তাতে কি হবে, এই যে আপনার 1.25 লাখ টাকা যেটা আপনি দিয়েছিলেন, 1.25 লাখ টাকা, ওটা আপনার ফেরত ডিম্যাট অ্যাকাউন্টে এসে যাবে, রিটার্ন, দ্যাট উইল গেট রিটার্ন টু ইয়োর ডিম্যাট অ্যাকাউন্ট। ঠিক আছে, এই 1.5 লাখ টাকা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে রিটার্ন আসবে, প্লাস আপনি দেখবেন পরের দিন আপনার এই 2500 টাকা তো না, এখান থেকে কয়েকটা চার্জেস কেটে, হ্যাঁ মতো ধরে নিন যে এই 2400 টাকা মতো আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার আপনার ক্যাপিটাল হয়ে যাবে 1.5 লাখ টাকা প্লাস 2.4K। হ্যাঁ ঠিক ঠিক, এটাই আমার জানা ছিল। থ্যাংক ইউ স্যার। ওকে, হ্যাঁ স্যার, একটা জিনিস একটু জিজ্ঞাসা করবো স্যার, একটু সলিউশন বলে দেবেন? বলুন বলুন বলুন। মানে এই প্রতিনিয়ত মার্কেট খুলে মার্কেটে কাজ করি, এইবার কাজ করলে ধরুন আমি যে কোনো একটা ক্যাপিটাল নিয়ে কাজ করছি, সেই ক্যাপিটালের উপরে ভিত্তি করে আমি যে পার ডে 2,000 কি 3,000 করে নেব, এরম ভাবি। এইবার আমি মার্কেট খুললে আমি নিয়েও নিলাম, এবার নিয়ে নেওয়ার পরে আমি সেটা মানে আমি নিয়ে সেই প্রফিটটা আমি লাস্ট অব্দি রাখতে হয় না, শুধু মার্কেটের মধ্যে টানে গিয়ে ওই যে প্রফিটটা করি 3,000 4,000, সেই প্রফিটটা শেষ পর্যন্ত গিয়ে লসে দাঁড়িয়ে যায়। এবার ওই জায়গা থেকে আমি প্রফিট হয়ে গেলে আমি কিভাবে ওইখান থেকে বিরত পারবো? আমার সেই মাসের শেষে দেখা যায় আমি লসেই চলছে, কিংবা আমার ক্যাপিটালটাই হারিয়ে যাচ্ছে, এরকম হয়। একদম একদম, এটা তো হবেই। যখন মানে দেখুন, কি বলেছিলাম একটু আগে, জাস্ট কি বলেছি, আপনি অপশন বাই করছেন, হ্যাঁ বাইং এর ক্ষেত্রে টাইম ডিকে আপনার এনিমি, তারপর হচ্ছে এই যে একটা মুভ আসলো, হ্যাঁ এইখানে এইখানে আপনি বাই করলেন, একটা যে মুভ আসলো, হ্যাঁ আবার হ্যাঁ, এইখানে আপনার প্রফিট যদি আপনি বুক করতে চান, বুক করে বেরিয়ে যান। যদি আবার হুম, 10 মিনিট পর এমন যদি মুভমেন্ট এসে যায়, আবার 10 মিনিট পর যদি এইভাবে মুভমেন্ট হয়, যদি 10 মিনিট পর এইভাবে মুভমেন্ট হয়, আপনার তো এই দেখুন টাইম ডিকে যাচ্ছে, তো এই যে সাইডওয়েজ একটু যে হুম, হয়ে গেল, আপনার তো এখানে টাইম ডিকে যাচ্ছে, সময় কাটাচ্ছে তো মার্কেট, এর কারণেই আপনার ওই প্রফিটটা লসে কনভার্ট হয়ে যাবে। যদি আপনি এটা সারা দিন ধরে রাখেন, এই মুভমেন্টটা, হ্যাঁ আপনি এখানে কিনেছিলেন, কিন্তু এখন এইখানে এই লেভেলে আপনি সারা দিন ধরে রয়েছেন, মার্কেট সারা দিন ধরে রয়েছেন, হ্যাঁ আপনি তবে হুম। লসেই যাবেন। কি দরকার, আমার যদি এই অভ্যাসটা থাকে, হ্যাঁ একটা মুভ ক্যাচ করলাম, আমার রিস্ক রিওয়ার্ড অনুযায়ী আমি মার্কেট থেকে আউট, হ্যাঁ হুম, এখানে কি হয়, আমার কোনো টেনশনও হবে না, হার্টবিটও বাড়বে না, প্রেশারও বাড়বে না, 10 মিনিটের মধ্যে আমি কাজ আমার ফিনিশ করে আমি মার্কেট থেকে বেরিয়ে গেলাম। হ্যাঁ কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা যতক্ষণ পুরো সারা দিন মার্কেটে লেগে না থাকি, আমাদের মানে খাওয়া হজম হয় না। হুম। হ্যাঁ, ও তো মার্কেটের মধ্যে ফোন হাতে থাকলে 3:30 হ্যাঁ, অব্দি যে করে হোক ওর মধ্যে ঢুকতে যাবে, আর ও দেখলে টেনে নেয়। একদম, দেখলে টেনে আনা,
আমরা মার্কেটে জোর জবরদস্তি করে নিজের দিকে টানার চেষ্টা করি। আজকে 200 টাকা দিলি কেন ভাই? মার্কেট 1000 টাকা দিয়ে যা। চলো ক্লাস, ওটা তো স্যার হয়। থ্যাংক ইউ সো মাচ। এই ক্লাসটা র্যাপ আপ করা যাক, আবার কালকে দেখা হবে, ঠিক আছে? আচ্ছা বলছি, এর আগের ক্লাসের রেকর্ডিং আর এই ক্লাসের রেকর্ডিং মানে এগুলো আমরা কবে পাবো? আগের ক্লাসের রেকর্ডিংটা এখনো পাইনি। আর কালকে কালকে পেয়ে যাবেন, অসুবিধা আচ্ছা, মানে 24 ঘন্টা বাদে পাবো, তাই তো? একদম একদম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে, গুড নাইট স্যার। হ্যাঁ, গুড নাইট স্যার।